আম্মা, বিয়ে দেওয়ার জন্য ময়ূক স্যার ছাড়া আর লোক পেলে না? খারাপের কি আছে? মেয়ের কথা শুনে গাছাড়াভাবে বললেন নীলুফা বেগম। ওনার মতো বাচাল দুনিয়ায় দুইটা নেই। ফুঁসে উঠে বলল বেলা, তোর বাবাকে গিয়ে বল। আমার কথা বাবা শুনেছে কোনো দিন? চেঁচিয়ে বলল বেলা। রাগে তার মাথা দপদপ করছে। বয়স তো কম হলো না বেলা। তোর বাবা বুঝে শুনে বিয়েটা ঠিক করেছে। বিয়েটা বাবাকেই করতে বলো। বলেই দরজা ঠেলে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল বেলা। নীলুফা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। মেয়েটার স্বভাব একদম ওনার বাবা আকরাম আলীর মতোই, রাগচটা স্বভাবের। ফেব্রুয়ারির শেষ সময় আমেজ নিয়ে ঢাকঢোল পেটিয়ে ঝিরে ঝিরে বর্ষণে শুষ্ক পরিবেশ প্রাণ ফিরে পেল যেন। বেলা ছাতা হাতে বের হতেই নীলুফা বেগম তেতে উঠে বললেন, কই যাচ্ছিস? ইউনিভার্সিটিতে দরকার আছে। দরকারটা কি? তুই কি কখনো আমার কথা শুনবি না? দরকার আছে বলেই তো যাচ্ছি মা। বেলা অসন্তোষ গলায় বলল। নীলুফা বেগম চেঁচিয়ে উঠে বললেন, ময়ূখের মামা মামি আসবেন। ওনারা কি ভাববেন? বেলা মায়ের কথা অগ্রাহ্য করে স্লিপার পরে বের হয়ে এলো। বৃষ্টির ঝমঝম আওয়াজের সাথেই নীলুফা বেগমের আওয়াজ এখনো ভেসে আসে। বেলা বিরক্তিভাবে আওড়ালো, ভদ্রমহিলাকে এতকাল সহ্য করার জন্য আব্বুকে সালাম। মৃদু ঝড়ো হওয়ায় বেলার ছাতা বারবার উল্টে যাচ্ছে। ছাতা ঠিক করার বদলে উল্টানো ছাতা ধরে সে বড় বড় কদম ফেলে এগিয়ে চলেছে। পাশ দিয়ে রিক্সা যাওয়ার সময় একটা পরিচিত কণ্ঠে ভেসে হলো বেলার কানে। বেলা ছাতা সরিয়ে সামনে তাকিয়ে দেখল ময়ূক রিক্সার ওপরে নীলরাঙা পলিথিন পেঁচিয়ে বসে আছে। মাথায় একটা সাদা রঙের পলিথিন। হুডের পাশ দিয়ে মাথা বের করে বেলার উদ্দেশ্যে বলছে, মিস বেলাবতী, রিকশায় উঠুন। নাম শুনেই মেজাজ চটে গেল বেলার। ময়ূককে দেখেনি এমন একটা ভাব করে পাশ কাটিয়ে যাওয়ার সময় ময়ূক কিছুটা চিৎকার করে বলল, যাচ্ছেন কোথায় বেলাবতী? বেলা ছাতা নামিয়ে ঘড়ি তাকালো। রাগ দমিয়ে বিনয়ের সুরে বলল, নামটা বেলা। বেলা নামটা পানছে। আচ্ছা, এরপর থেকে নাম খাওয়ার আগে মধু মুখে ঢেলে নেবেন। আর পানছে লাগবে না। বেলার এহেন কথা শুনে রিকশাওয়ালা খিকখিক করে হেসে উঠল। রিকশাওয়ালার হাসি শুনে ময়ূক থমথমে মুখে বলল, মামা, রিকশা টানো। আফায় যাইব না। তোমার রিকশার চেয়ে আফার পায়ের গতি বেশি। ময়ূক কিছুটা জোরে কথাটা বলল। বেলা হাঁটার গতি থামিয়ে দিল। লোকটা সবসময় আগবাড়ি বেশি কথা বলে। বেলা কিছু কথা মনে সাজিয়ে বলার পূর্বেই দেখল ময়ূক রিকশাজোতার পাশে এসে দাঁড়িয়েছে। ময়ূক কাল বিলম্ব না করে বলল, প্লিজ রিকশায় উঠুন বেলাবতী, অন্ধকার হয়ে আসে। বেলা চারদিকে পর্যবেক্ষণ করল। আসলে রাস্তায় অল্প দু একটা রিকশা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এলাকা, এই জন্য পাবলিক ট্রান্সপোর্ট চোখে পড়া দুষ্কর। বেলা কথা না বেড়ে রিকশায় ওঠার আগে গম্ভীর গলায় বলল, চেপে বসুন। বেড়া মানুষের সাথে বসতে আমার আনিজি লাগে। আলহামদুলিল্লাহ। আজব, আপনাকে কি আমি সুসংবাদ দিয়েছি? আপনার কথাটাই আমার জন্য সুসংবাদ। ময়ূক নিজের চশমায় জমে থাকা বিন্দু বিন্দু পানি শার্টের হাতায় মুছে বলল। বেলা প্রত্যুত্তরে কিছু না বলে মুখ ঘুরিয়ে রিকশার এক কিনারে চেপে বসল। আজ সকালেও সাবান দিয়ে গোসল করেছি। ময়ূকের কথা বুঝতে কিছুটা সময় লাগলো বেলার। ভ্রু উঁচু করে বলল, তো আপনি এমনভাবে বসেছেন আমার শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে। ময়ূকের কথায় বেলা বিব্রত বোধ করল। ময়ূককে সে সামান্য কিছু সময়ও সহ্য করতে পারছে না। বাবা মা কি করে পারল এই ছেলের সাথে বিয়ে ঠিক করতে? এইসব ভেবে বেলার ভেতরে হাঁসফাঁস করছে। ময়ূক বেলার থেকে উত্তর না পেয়ে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, কখনো প্রেম করেছেন মামা? গরিবের আবার প্রেম? কি বলেন? প্রেম গরিব আর বড়লোক মানে নাকি? ময়ূক মস্করা করে বলল। রিকশাওয়ালা রিকশায় প্যাডেল দিতে দিতেই মাথায় পেছনে ঘুরিয়ে বলল, মানে মামা, মানে আমার পয়লা বউ টাকার জন্য ট্রাক ড্রাইভারের সাথে ভাইগা গেছে। খুবই দুঃখজনক। ময়ূক আফসোস করে বলল। বেলা তিরিক্ষি কণ্ঠে বলল, মামা, সামনে থামান। আপনার ডিপার্টমেন্টও আরও দূরে। আমার এখানে দরকার আছে। রিকশা থামতেই এক প্রকার লাফিয়ে নামলো বেলা। ব্যাগ থেকে 100 টাকার নোট বের করতেই ময়ূক আবার বলল, বেলাবতী, ভাড়া দেওয়ার সামর্থ্য আমার আছে, আপনা থেকে নেওয়ার সামর্থ্য আমার নেই। বেলার রিকশাওয়ালাকে এক প্রকার জোর করে টাকাটা দিয়ে হন্তদন্ত পায়ে এগিয়ে গেল। ময়ূক উদাস চোখে বেলাকে দেখছে। মেঘলা আকাশের নিচে এক টুকরো নীল মেঘ ভেসে বেড়াচ্ছে। ময়ূকের ভেতরে টুকরো টুকরো সাদা মেঘ উড়ছে যেন। টানা দুদিন ধরে বৃষ্টি হবার পরে রোদ ওঠায় রাস্তাঘাট চকচক করছে। বাইরের সুবিধা দেখে বেলা আজ বের হয়েছে। ভাগ্যিস
ময়ূখের সাথে তার দেখা হয়নি। বাসায়ও বৃষ্টির জন্যই বিয়ের কথাটা কিছুটা পিছিয়েছে। নয়তো নীলুফা বেগম 3 বেলা খাবারের চেয়ে বেলাকে বিয়ের কথা বলে বলে পেট ভরিয়ে দিত। বেলা ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে বসে আছে। প্রাচীন মিশরীয় মিথের একটা বই নিয়ে এসে ঘাটাঘাটি করছে। এরই মাঝে তার বান্ধবী সোহানি এসে লাইব্রেরির শান্ত পরিবেশে কিছুটা জোরে বলে উঠল, দোস্ত, বিয়ের কি হলো? সোহানের কথা শুনে পাশে বসা এক লোক বিরক্তিসূচক শব্দ করতেই সোহানের জিহ্বায় কামড় দিল। বেলা তিরিক্ষি মেজাজে ফিসফিস করে বলল, আক্কেল মনে হয় বাসাতে রেখে বের হয়েছিস। তোর কাহিনী শোনার জন্য আমার 2 দিন ধরে পেট মোচড়াচ্ছে। সোহানের কথাটা আবারও জোরে সোরে বলল। পাশে বসা মোটা লোকটা ভরাট কণ্ঠে বলল, পেট মোচড়ালে টয়লেটে যান। আজও সব পাবলিক আসে লাইব্রেরিতে। লোকটার কথা শুনে সোহানি জবাব দেওয়ার পূর্বে বেলা দুঃখিত বলে সোহানির হাত টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বেলার হাত ছাড়িয়ে সোহানি হম্বিতম্বি করে বলল, হাতিটা কি বলল শুনলি? তুই নিয়ে আসলি কেন আমায়? সোহানি বলেই ভেতরে যাওয়ার জন্যই উদ্যত হতে বেলা বলল, যা ইচ্ছে কর, আমি গেলাম। বেলার বলতে দেরি চলে যেতে পা বাড়াতে সময় লাগলো না। বান্ধবীর রাগ সোহানি জানে বলে আর কথা বাড়ালো না। ভার্সিটির অ্যাডমিশন কোচিংয়ের সময় যে মেয়েটার সাথে প্রথম পরিচয়, সে হচ্ছে বেলা। গত 2.5 বছর ধরে বেলার আগাগোড়া সব মুখস্থ সোহানির। মেয়ে রেগে গেলে তার সাথে কথা তো দূরে থাক, ফিরেও তাকাবে না। আহারে, ময়ূক স্যার কি যে হবে আপনার! সোহানি বিড়বিড় করে বললেও বেলার কানে কথাটা গেল। সোহানির দিকে তাকাতেই সোহানি চুপ হয়ে গেল। বেলা সোহানির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কোনোভাবে আম্মুর মাথা থেকে ময়ূক স্যারকে নামাতে পারলে আমার শান্তি। লোকটার সমস্যা কি? সুদর্শন একটা লোক। তুই বিয়ে করে নে, 2 বাচাল একসাথে সংসার করবি, আর সংসারের নাম হবে বাচাল বাচালের ঘর। বেলার কথা শুনে সোহানি হেসে দিল। আফসোসে সুর তুলে বলল, সেই কোচিং করার সময় থেকে উনি আমার ক্রাশ, কিন্তু লোক তো আমায় পাত্তাই দেয় না। প্লিজ, ওনার কথা আমার সামনে বলিস না। একটা বিরক্তিকর লোক। ওনাকে তোর ভালো লাগে না কেন? বেলা থেমে গেল। তার কাছে উত্তর নেই। লোকটা দেখতে সত্যি সুদর্শন, শিক্ষিত, মার্জিত। 10টা ছেলের মধ্যে থেকে মেয়েরা তাকে পছন্দ করে ফেলবে। বেলা কিছুক্ষণ ভেবে চট করে উত্তর দিল, বাচাল প্রকৃতির ছেলে আমার পছন্দ নয়। আর কোচিং করার সময় খেয়াল করিস নাই, লোকটা সব মেয়েদের সাথেই কথা বলে। পড়াতে গেলে কথা তো বলতে হবেই। সোহানি হতাশা গলায় বলল। বেলা কথাটা অগ্রাহ্য করে বলল, তার চারিদিক ত্রুটি আছে কিনা এটার গ্যারান্টি কিভাবে পাবো? এরা বেশিরভাগই সুন্দরী ছাত্রীদের সাথে প্রেম করে। সোহানির মেজাজ চটে গেল। প্রতিবাদ করে বলল, মোটেও স্যার ওরকম মানুষ না। বেশি কথা বলা মানুষের মন ভালো হয়। স্যারের লেজুর, আজকে প্রেজেন্টেশন আছে, সেই খেয়াল আছে? বেলা প্রসঙ্গ পাল্টে বলতেই সোহানির মুখ বিবর্ণ হয়ে ওঠে। সে চিৎকার করে বলল, দোস্ত, আমি ভুলেই গিয়েছিলাম। আল্লাহ, কি হবে? বেলা হাসছে। সে কথা না বাড়িয়ে ক্লাসের উদ্দেশ্যে যেতেই সোহানি নিজ মনে আর্তনাদ করে তার পিছু পিছু গেল। ক্লাস প্রেজেন্টেশন শেষ করে বেলা একটা রিক্সা ডেকে নিল। তার সাথে সোহানিও আছে। বেলা রিক্সায় উঠে বসতেই বিনা বাক্যে সোহানিও উঠে বসল। তার মন খারাপ। প্রেজেন্টেশন একদম ভালো হয়নি। বেলা সোহানিকে বেশি ঘাটল না, তারও কিছুটা মেজাজ বা মন খারাপ। কিছুক্ষণ পূর্বে তার বাবা মোক্তার সাহেব ফোন করে তাকে দ্রুত বাসায় ফিরতে বলেছেন। আজকে নাকি ময়ূক স্যারের মামা মামি আসবে। বাবাকে মুখের উপর কিছু বলতে পারেনি বেলা। তার ধারণা, যে লোকটাকে তার শুরু থেকেই পছন্দ না, তাকে নিয়ে সারা জীবন কাটাবে কি করে? যদি বিয়েটা হয়েও যায়, আদৌ কি সে পারবে সংসার করতে? তার ভাবনার মাঝে সোহানি ডেকে বলল, ময়ূক স্যার। বেলা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সোহানির সামনে তাকাতে বলল। তারা সিগন্যালে আটকে আছে। বেলার সামনে তাকিয়ে এদিক ওদিক চোখ বোলাতে দেখল ময়ূক একটা মেয়ের সাথে রিকশায় বসে আছে। ময়ূকের হাত জোড়া মেয়েটাকে ধরে আছে। বেলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সোহানি আফসোস করে বলছে, আমি লোকটাকে ভালো ভেবেছিলাম দোস্ত। রোদের ঝলমলের মতো বেলার চোখ জোড়া ঝলমল করে উঠল। সোহানিকে উদ্দেশ্য করে বলল, তোদের ভালো ছাড়ের আর কত রূপ বাকি দোস্ত। যেভাবে ধরে বসে আছে, নির্ঘাত মেয়েটি তার প্রেমিকা। সোহানি অসহায়ের মতো বলল। বেলা ফোন করে চট করে কয়েকটা ছবি তুলে নিল। ময়ূকের থেকে পিছু ছড়বে ভেবেই তার বিরসতা কেটে গেল। সন্ধ্যার দিকে নীলুফা বেগম একটা শাড়ি নিয়ে বেলার কাছে আসলেন। বেলা তখন বই পড়ছে। মেয়ের দিকে তাকিয়ে নীলুফা বেগমের কিছুটা মায়া হলো। মেয়েটা তার শ্যামরঙা বলেই বিয়ের জন্য এত তাড়াহুড়ো করেছেন। ময়ূখের প্রস্তাবটা ফেলে দিতে পারেননি।
ময়ূখের মামা নিজে বাড়ি বসে বিয়ের প্রস্তাব দিয়ে গেছেন, যদিও মোক্তার সাহেব রাজি নন। ওনাকে এক প্রকার জোর করে মেয়ের বিয়ের জন্য রাজি করিয়েছেন নীলুফা বেগম। মেয়ে মানুষ যতই পড়াশোনা করুক, গায়ের রং একটু মলিন হলেই সবাই নাক ছিটকায়। মাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেলা সোজা হয়ে বসল, বই নামিয়ে বলল, কিছু বলবে? ওনারা একটু পরেই আসবেন, আয় শাড়িটা পরিয়ে দিই। বেলা উঠে দাঁড়ালো, সিরিয়াসভাবে বলল, একটা লোকের প্রেমিকা থাকাকালীন তার সাথে বিয়ে করা কতটা যৌক্তিক? নীলুফা বেগম কথাটা বুঝলেন না, কিছুটা রেগে গিয়ে বলল, হেয়ালি করিস না বেলা, কার প্রেমিকা থাকবে? ময়ূক স্যারের। আমার কাছে প্রমাণ আছে, দাঁড়াও দেখাচ্ছি। বেলা কাল বিলম্ব না করে ফোন নিয়ে এসে মাকে নিয়ে দেখালো। নীলুফা বেগমের কপাল কুঁচকে ফেলল। বেলার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বলল, এইটা তো সারা, ময়ূকের বোন। চোখের কি মাথা খেয়েছিস? দেখিস না ও প্রেগনেন্ট? নীলুফা বেগমের কথা শুনে বেলা ফোন ঘুরিয়ে স্ক্রিন জুম করে দেখল সত্যি সত্যি মেয়েটির পেট কিছুটা উঁচু। নিজের আর সোহানির চোখের প্রশংসা করলো মনে মনে। শেষমেশ একটা সলিড প্রমাণ জোগাড় করে মাঝ নদীতে এসে তরি ডুবে গেল। তার আফসোসের শেষ নেই। আহাম্মকটাকে বিয়ে করতে হবে ভেবে তার কান্না পেয়ে গেল। বেলাবতী, আজকে আপনার নাকটা বেশি সরু দেখাচ্ছে। ময়ূকের ফিসফিস করে বলা কথাটায় বেলা মাথা উঠিয়ে সরাসরি ময়ূকের দিকে তাকালো। সে দাঁত চেপে বলল, আমার নাক শুরু থেকেই সরু, আপনার চশমাটার পাওয়ার বাড়িয়ে আনবেন। বেলার কথা শুনে ময়ূক সম্মতি জানালো। বেলার মিজাজ এবারেও খারাপ হয়ে গেল। এইদিকে বড়রা সবাই বসে বিয়ের ডেট ফিক্সড করছে। বেলা অস্থির কণ্ঠে বলল, সামনে আমার সেমিস্টার। মেয়ের কথা শুনে নীলুফা বেগম চাপা স্বরে বলল, এখানে বড়রা আছে, বেশি কথা বলো না। বেলা মেজাজ সামলানোর চেষ্টা করলো। এর মাঝে ময়ূক বলল, ডেটটা জুলাইয়ের পরে নিলেই ভালো হবে, কিন্তু আগস্টে তো তুই চলেই যাবি। ময়ূখের মামা কথাটা বলতেই ময়ূক ইশারায় মানা করলো। বেলা ব্যাপারটা লক্ষ্য করতেই ময়ূক অন্য প্রসঙ্গে চলে গেল। মোক্তার সাহেব বেলার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। বেলা ভ্রু কুটি করে বলল, কি করব? ময়ূককে পরিয়ে দাও। বেলা হাঁসফাঁস করছে। এখন মানা গেলেও বাবা মা তাকে দিনরাত কথা শোনাবে। সে মনে প্রাণে দোয়া করছে যেন বিয়েটা না হয়। কিন্তু এই আংটি, এই আলোচনা নিছক তার কাছে বিরক্তিকর লাগছে। মেয়ের ভাবমূর্তি দেখে মোক্তার সাহেব কিছুটা বিরক্ত হলেন। নীলুফা বেগমকে ইশারায় বললেন মেয়েকে সামলাতে। নীলুফা বেগম আংটি নিজ হাতে নিয়ে মেয়ের হাতে গুজে দিলেন। বেলা অসহায় চোখে তাকাতেই উনি বললেন, ময়ূক, হাতটা দাও বাবা। ময়ূক এক সেকেন্ড দেরি করল না, পারে তো বেলার হাত থেকে নিজেই পড়ে নেয়। বেলার হাত কাঁপছে দেখে সে মস্করা করে বলল, হাত কাঁপলে সংসারের হাল ধরবেন কিভাবে? বেশি কথা বলবেন না, এখানে বড়রা আছে। এভাবে কথা বলিস কেন বেলা? নীলুফা বেগম কিছুটা ধমক দিয়ে বললেন। ময়ূক পরিস্থিতি সামলাতে বলল, স্টুডেন্ট টিচারের মাঝে এমন দ্বন্দ্ব লেগেই থাকে। বেলা ময়ূককে নিয়ে ছাদটা ঘুরিয়ে এসো। তাদের কথার মাঝে মুক্তার সাহেব বললেন, অগত্যা বেলার উঠতে হলো। সে উঠতেই ময়ূককে ডাকতে হলো না। ময়ূক নিজে নিজে বেলার পেছনে গেল। বেলা দ্রুত সিঁড়িতে উঠছে। ছাদে যাবার সিঁড়িগুলো বেশি অন্ধকার। বেলা থমকে গেল। পেছনে ঘুরে বলল, আপনি আগে যান। পায়ের চাকা কি ঢিলে হয়ে গেছে? ময়ূখের কথার ফাইজলামো রেশ। বেলা মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সরাসরি ময়ূখের মুখে ধরল। কিছুটা আগ্রাসীভাবে বলল, আপনার মুখের চাকাটাও ঢিলে হয় না ময়ূক স্যার? এত কথা একটা লোক বলে কিভাবে? তোমার মতো মুখে আপেল ঢুকিয়ে থাকবো? কথাটা বলার সময় ময়ূক ভ্রু নাচিয়ে বলল। বেলার এই জিনিসটাই বাজে লাগে। সব কথায় ফাজলামো করে লোকটা। তার বরাবরই ইচ্ছে তার লাইফ পার্টনার সব কিছুতে সিরিয়াস হবে, সব কথা হিসেব করে বলবে। কিন্তু এই লোকটা, বেলা একদম নিতে পারে না। বেলাকে থেমে যেতে দেখে ময়ূক কথা বাড়ালো না। তাকেই পাশ কাটিয়ে সিঁড়িতে উঠতে উঠতে বলল, সাবধানে আসুন বেলাবতী। ময়ূক চিলেকোঠা পার হতে যেতেই বেলা উপরে উঠে এলো। চারপাশে অদ্ভুত সুন্দর বাতাস বইছে। ঝিরে ঝিরে ঠান্ডা বাতাসে বেলার স্বস্তি লাগছে। চাঁদের আলোর সব ঝলমল করছে। দূরের রাস্তাঘাটগুলো নম্র চাঁদের আলো গায়ে মাখছে যেন। সুন্দর পরিবেশের সাথে অসুন্দর একটা প্রশ্ন করল ময়ূক, বেলাবতী, আমাকে আপনার অপছন্দের কারণটা কি? ময়ূকের এমন প্রশ্নে তাজ্জব বনে গেল বেলা। চাঁদের আলোয় তার অস্বস্তিতা চোখে এড়ালো না ময়ূকের। সে হাসি মুখে বলল, বিয়ে বা সংসার করার আগে দুজন মানুষের মনের মিলটা খুব জরুরি। আপনি আমাকে বলতে পারেন, আমি কথা দিচ্ছি আমাদের এই কথাগুলো এখানেই থাকবে। বেলা নিজের অস্বস্তি কাটিয়ে উঠে বলল, দেখুন স্যার,
আমি খুব কম কথা বলতেই ভালোবাসি। মানুষের কথা বলার ওয়ার্ড লিমিট থাকে। কিন্তু আপনি সব বিষয়ে কথা বলেন। কথাটা এভাবে বলার জন্য আমি দুঃখিত। বেলা শেষের কথাটুকু শ্লেষ গলায় বলল। ময়ূক বেলার উত্তরটা জানতো, তবু তার কিছুটা কষ্ট লাগছে। বেলার এই শান্ত স্বভাবটাই তাকে বেলার প্রতি আকৃষ্ট করেছে। সে নিজ মনেই ব্যথিত হলো। ঠান্ডা বাতাসের সাথে তার ভেতরে যেন একদলা কষ্ট এসে জমা হচ্ছে। শত হোক বেলা তার অনুভূতি। বেলার থেকে এরূপ প্রত্যাখ্যান একাংশে তাকে ব্যথিত করলেও সে নিজেকে ধাতস্থ করে বলল, আপনি যদি না চান বিয়েটা হবে না বেলাবতী। বিয়েটা পবিত্র একটা বন্ধন। যদি আত্মার মিল না থাকে, একটা সম্পর্ক বয়ে বেড়ানোর মানেই নেই। আমি সবাইকে বারণ করে দিব। শেষের কথাটুকু বলার সময় ময়ূখের কণ্ঠটা কিছুটা কেঁপে উঠল। বেলা ময়ূখের পানে সরাসরি তাকাতে দেখতে পেল ময়ূক সামনের দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। বেলার মস্তিষ্কে বিয়েটা ভেঙে যাবে বলে সুখানুভব হচ্ছে। অপরদিকে তার মনের ভেতরে বলছে, লোকটা সত্যি বিয়ে ভেঙে দিবে। বেলাকে অন্যমনস্ক দেখে ময়ূক তাকে অভয় দিয়ে বলল, তোমার বাবা মা বিষয়টি জানবে না। আমি বিয়ের ডেট তোমার গ্র্যাজুয়েশনের পর নিতে বলবো। বেলা কিছু একটা ভেবে বলল, তাহলে ঠিক আছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা তো চাইনি বেলাবতী। ভালোবাসার বদলে কৃতজ্ঞতা আমার অন্তরে বিষ ব্যথার সৃষ্টি করবে। ময়ূক কথাটা অন্যরকমভাবে বলল। বেলার অস্বস্তির মাত্রাটা ক্রমেই বেড়ে চলেছে। বেলা নজর ঘোরালো। পূর্ণিমার চাঁদ যেন আজ বেশি আলো ছড়াচ্ছে। কি দারুণ! কিন্তু ময়ূখের মনে ক্রমে কষ্টগুলো দাবানল হয়ে ছড়িয়ে পড়ল। সে আনমনে চাঁদ দেখছে। বেলা কিছুটা মেয়েজা কণ্ঠে বলল, আপনি আমার থেকে সুন্দর দেখতে বউ পাবেন। আমার তো সুন্দর বা কুচ্ছি চায় না। আমার শুধু বেলাবতীকেই চায়। বেলা অপ্রস্তুত হাসল। সে কি বা বলতে পারে? এই অস্বাভাবিক পরিবেশটা আয়ত্তে এলো বেলার হাতে থাকা মুঠোফোনটা বেজে ওঠাতে। বেলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যেখানে সে কল রিসিভ করার ভয়ে ফোন ক্যারি করে না, আজ সেখানে কয়েক সেকেন্ড বাদে কলটা সে উঠালো। অপর পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ হম্পে তম্পে করে বলছে, বিয়েটা ভেঙে গেছে তো? আন্টিকে ওই ছবিগুলো দেখাইছিস? হ্যালো হ্যালো, কথা বলিস না কেন? হ্যালো। কথাগুলো ময়ূকের কর্ণকোরে পৌঁছালো। বেলা বুঝতে পেরে মিনমিনে কণ্ঠে ওপাশে সরে যেতে যেতে বলল, আল্লাহ, তুই এত প্রশ্ন কিভাবে করিস? একটু থাম। বেলা চিলে কোঠার পেছনে যেতে নিলেই ময়ূক সেদিকে তাকিয়ে আছে। বেলাকে হারিয়ে সে খুব একটা ভালো থাকতে পারবে না। বেলা কি জানে? সে শুধুমাত্র বেলার সামনে এত কথা বলে। সেই প্রথম দেখা থেকেই বেলার তার অন্তরে দাগ কেটেছে। একটা মেয়ে কোচিংয়ে এসে শুধুমাত্র কারোর সাথে কথা বলবে না বলে স্যারদের ডেস্কের সাথে চেয়ার নিয়ে বসত। কথাটা আজব শোনালেও বেলা হাই অথরিটির পারমিশন নিয়ে কাজটা করেছিল। বেলার বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সেই পরিপ্রেক্ষিতেই বেলা সুবিধাটা পেয়েছিল। বন্ধু ইকরামের মুখে এমন তাজ্জব কথা শুনে ময়ূক খুব হেসেছিল। এমন আজব চিড়িয়াখানাও দুনিয়া আছে। সেও খুব একটা কথা বলে না। তবে বন্ধু বান্ধব কিংবা দরকারি তো বলাই লাগবে। ইকরামকে বলেই সে কোচিংয়ের ডেমো ক্লাস নিতে গিয়েছিল। মেয়েটিকে দেখে তার আহামক টাইপ লেগেছিল। ক্লাস যখন সে নাম জিজ্ঞাসা করেছিল, বেলা খাতা বাড়িয়ে নেম লেখার জায়গাটা দেখিয়েছিল। ময়ূক সেই সব ভেবেই হাসল। মেয়েটার কথা না বলাটাই ময়ূরকে অদ্ভুত আনন্দ দিত। কারণে অকারণে বেলাকে তার বিরক্ত করতে ভালো লাগে। একটা মানুষ এতটা চুপচাপ কি করে হয়? এই রহস্য সমাধান করতে গিয়ে কখন বেলার প্রেমে পড়েছে সে খেয়াল ময়ূকের অনেক পরেই হয়েছে। অনেক কিছু ভেবে ময়ূকের মন খারাপ হয়ে গেল। সে যদি আগে বুঝতে পারত তার বেলার সাথে বেশি কথা বলাটা বেলাকে তার থেকে দড়ি নিয়ে যাবে, সে সংযত হতো। অন্যমনস্ক হয়ে বেলার দিকে তাকিয়ে দেখল বেলা সেখানে নেই। বেলার ভাই রায়ান ময়ূককে ডাকতে এলেই ময়ূক প্রশ্ন করল, বেলা কোথায়? রায়ান অপ্রস্তুতভাবে বলল, আপু তো ঘরে চলে গেছে, ঘুমাবে হয়তো। আপনি দ্রুত আসুন, আম্মু ডাকছে। ময়ূক রায়ানকে চলে যেতে বলতে রায়ান চলে গেল। ময়ূকের নম্র চাঁদের আলোয় নিজের অদূর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যেখানে তার বহু কাঙ্ক্ষিত নারীটি অন্ধকার মেঘের ছটায় ঢেকে যাচ্ছে। বেলাকে চিন্তিত দেখে নীলুফা বেগমের ভ্রু কুঁচকে এলো। শুকনো রুটি মেয়েকে চিবোতে দেখে রাগ হলো ওনার। তবে রাগ প্রকাশ না করে টেবিলের তরকারির বাটিটা শব্দ করে রাখলেন। এতে বেলার ভ্রুক্ষেপ হলো না। চোখ তুলে দেখে আবার চিন্তিত মন নিয়ে সে খাচ্ছে। মেয়ের মনোযোগ আকৃষ্টে ব্যর্থ হয়ে বিরস গলায় বললেন, কি নিয়ে চিন্তা করিস? বেলা এবারে উত্তর দিল না। নীলুফা বেগম রেগে চিৎকার করে উঠলেন। মায়ের চিৎকারে বিরক্ত হয়ে বেলা সরাসরি তাকালো। মাকে গম্ভীর গলায় প্রশ্ন করল, বিয়ে ডেট এগিয়ে আনা হলো কেন?
তোমাকে এই কৈফিয়ত দিতে হবে? বেলার রাগ হলো, তবে উত্তর দিল না। মায়ের দিকে অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। নীলুফা বেগম আরও এক ধাপ রেগে খাবারের প্লেট দূরে সরিয়ে দিলেন। রাগে গজগজ করতে করতে বললেন, সন্ন্যাসী হয়েছিস, নিজের কথা বলবি না, অন্যদের বলতে দিবি না। তোর ওপর ময়ূখের মামি নাখোশ করেছেন। ভাগ্যিস ছেলেটার মা বাবা নেই, তাদের সামনে এমন বেয়াদবি করলে মুখ দেখাতাম কিভাবে? আল্লাহ, ওর একটু সুবুদ্ধি দান করো, নয়তো আমারে উঠায় নাও। প্রশ্নের উত্তরটা দাও মা। তোর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বিয়ে দিলে করে নিবি, আমার জীবন, সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দাও। বলে বেলা উঠে হনহন করেই চলে গেল। নীলুফা বেগমের রাগ সীমা ছাড়িয়ে গেল। সে রেগে চিৎকার করতে করতে বেলাকে অনেক কথা শোনালো। বেলা অগ্রাহ্য করেই ব্যাগ উঠে ভার্সিটির উদ্দেশ্যে বের হতেই দেখতে পেল তার বাবা মোক্তার সাহেব ময়ূখের মামা এসেছেন। বেলা এগিয়ে যেতেই তাদের কথোপকথনের ভাটা পড়ল। ময়ূখের মামা মুখে হাসি রেখেই বেলাকে জিজ্ঞেস করলো, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো ভালো। তা কোথায় যাচ্ছ? বেলা তড়িঘড়ি করে বলল, ভার্সিটি যাচ্ছি। ময়ূখের মামা মোক্তার সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বিয়ের শপিংয়ে আমরা যাচ্ছি বেলাকে নিয়ে যেতে। আপনাদের বাড়ির বউ আপনারা যেখানে খুশি নিয়ে যাবেন। বাবা, বিয়ে তো আরও দেরি আছে। ময়ূখ স্যার কিছু বলেনি? বেলা মুক্তার সাহেবের কথার মাঝে এই কথাটা বলে ফেলল। ময়ূখের মামা হেসে উত্তর দিল, ময়ূখ 1 বছরের ট্রেনিংয়ের জন্য রাশিয়া চলে যাচ্ছে, তোমাকে জানায়নি? বেলা খুব অবাক হলো, সাথে ময়ূখের প্রতি কিছুটা ক্ষোভ জমল। লোকটা কাল রাতে বলেছে বিয়ে করবে না, আর এখন নিজে চলে যাচ্ছে, এই জন্য বিয়ের ডেট এখন এগিয়ে এনেছে। সে কোনো উত্তর না দিয়েই গেটের বাইরে বেরিয়ে এলো। মোক্তার সাহেব মেয়ের কর্মকাণ্ডের লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে যেন। বেলা রিক্সা ঘুরিয়ে ভার্সিটিতে না গিয়ে ময়ূখের কোচিংয়ের সামনে আসলো। সে ভাড়া মিটিয়ে দোতলায় উঠে দেখল ময়ূখ ক্লাস নিচ্ছে। ক্লাসের সময় বিরক্ত না করে ওয়েটিং জোনে বসতেই ইকরাম এগিয়ে এসে বলল, কেমন আছো? বেলা, ভালো আছি বলেই বলল, প্লিজ স্যার ময়ূখ স্যারকে বোঝান, আমি এই বিয়েতে একদম রাজি নই। ইকরামের রাগ হলো, তার বন্ধু কেন যে এই একরতি মেয়ের পিছনে সময় ব্যয় করছে, যেখানে মেয়ে আহমরি দেখতে সুন্দরী না, ওইদিকে ময়ূখ সুদর্শন, মেধাবী, সেই সাথে সামরিক বাহিনীতে ট্রেনিং শেষে জয়েন করবে। ভাগ্যিস আঙ্কেল আন্টি জীবিত না, এই মেয়ের খবর ছিল তাদের ছেলেকে এমন ঘোরানোর জন্য। ইকরাম কিছু একটা ভেবে কাঠখোট্টাভাবে বলল, মেয়ে তোমার ভাগ্য ভালো, ময়ূখ তোমায় ভালোবাসে, নয়তো তোমার খবর ছিল। বেলা বিরক্ত চোখে তাকালো। নেহাত লোকটা তার স্যার, অ্যাডমিশনের সময় অনেক হেল্প করেছে, তাই কড়া কথা শোনাতে গিয়েও অনুনয়ের সুরে বলল, স্যার, মনের মিল না হলে সম্পর্ক বয়ে বেড়ানো বোঝা। তুমি ময়ূকের সাথে মিশেছ না ওর সবটা জানো? আমি কিছু জানতে চাই না। বেলার কথায় অসন্তোষ প্রকাশ করলো ইকরাম। মেয়েটির সাথে কথা বলতে তার রুচিতে বাজছে। কিছু না বলেই সেখান থেকে চলে গেল। শুধু যাবার আগে বলে গেল, নিজের ভালো পাগলে বোঝে, আর তুমি তো সজ্ঞানে নিজের ভালোটা বুঝতেছ না। আমার কিছু বলার নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। ইকরামের বলা কথায় হেলদোল হলো না বেলার। সে নিজ মনে নখ করছে। কিছুক্ষণ পরে ময়ূক এসে দরজায় নক করে বলল, কি ব্যাপার, আজ বেলাবতী নিজে এসেছে? স্যার, আমার সাথে আপনার ইম্পর্টেন্ট কথা আছে। বিয়ের ব্যাপার নিয়ে কিছু বলো না, তুমি যা চাচ্ছ সেটাই হবে। বেলার কথায় বাধা দিয়ে ময়ূক বলতেই বেলা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, কিভাবে? আপনার মামা বিয়ের শপিং করছে। ময়ূক প্রত্যুত্তরে কিছু বলল না। হাতে থাকা ফোনটা বের করে কিছু একটা খুঁজছে। এরপর ফোনের স্ক্রিন বেলার মুখের দিকে তাক করে বলল, এটা পড়ুন। বেলা ভালো করে খেয়াল করে দেখল ময়ূকের ফ্লাইট পরশুদিন। বেলা প্রশ্নসূচক চোখে ময়ূখের দিকে তাকাতেই ময়ূক বলল, আমাদের বিয়ের ডেট 28 তারিখ আর আমার ফ্লাইট 14 তারিখ। কি বুঝলেন মিস বেলাবতী? বলেই নিজের ভ্রুজোড়া ওপর নিচে ওঠানামা করল ময়ূক। বেলা ময়ূখের দিকে তাকিয়ে আছে। ময়ূখের মুখে থাকা হাসিটা নিভে গেল। বেলার চোখে অশ্রু এসে জমেছে। মার্চের শীতে প্রকোপ না থাকলেও হালকাভাবে বেলার শরীরে শীত লাগছে। আবহাওয়ার প্রতি চরম বৃতৃষ্ণা নিয়ে এসে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সাইড টেবিলে থাকা একটা গিফট বক্সের দিকে নজর যেতেই সে বেশ অবাক হলো। কারণ রাতে ঘুমানোর আগেও এখানে কিছু ছিল না। নীল আর সাদা মিশানো কাগজ দিয়ে বক্সটা র্যাপিং করা। বেলা হাতে উঠে বেশ কিছুক্ষণ নড়েচড়ে দেখে বুঝতে পারল কোথাও ঠিকানা দেওয়া নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো বেলার। বক্সটা হাতে নেই এলোমেলো পা ফেলে নীলুফা বেগমের কাছে যেতেই দেখল উনি সবজি কাটছেন।
বেলা বিলম্ব না করে বলল, আমার ঘরে এটা কে রেখেছে? নীলুফা বেগম মেয়ের দিকে একবার তাকালেন, নিজ মনে সবজি কাটতে কাটতে বললেন, তোর কোনো ব্যাপার আমি জানি না, মা অবান্তর কথা বলো না। এইটা কি হেঁটে হেঁটে আমার ঘরে গিয়ে পড়ছে? যেতেও পারে, কারণ ওরা তো তোরই ভাই বোন। বেলা না চাইতেও হেসে ফেলল। তার মা সবসময় তাকে জড়বস্তুর সাথে তুলনা করে। সে কিছুটা নম্র গলায় বলল, প্লিজ বলো আম্মু, আমি তো সাসপেন্স নিতে পারি না। নীলুফা বেগমের মন কিছুটা গলল। সে আবর্জনাগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মেয়ের দিকে তাকিয়ে বলল, ময়ূক রায়নকে দিয়ে পাঠিয়েছে, দেখ ছেলেটা কি পাঠালো। মায়ের থেকে শুনে বেলা আবারও এলোমেলো পা ফেলে রুমে চলে এলো। বেডের ওপর বক্সটা রেখে ফ্রেশ হয়ে সেই বক্স নিয়ে বসল সে। তার কৌতূহল হলেই সে সেটা দমিয়ে বক্সটা খুলে দেখল সেখানে একটা ঘড়ি রাখা। টাইটানের মেটাল স্টেপের একটা ডায়ালের ঘড়ি। ঘড়িটা বক্সে রাখতে গিয়ে বেলার চোখে পড়ল একটা ভাঁজ করা কাগজ। এই পর্যায়ে গিয়ে বেলার বুকে ধ্রিম ধ্রিম শব্দে মুখরিত হলো। চিরকুটের ভাঁজ খুলে দেখল সেখানে লেখা, বেলাবতী, আমার ভালোবাসার রং বেদনা রঙে মিশে গিয়েছে। আমাকে না রাখো, কিন্তু আমার ঘড়িটা তোমার হাতে রেখো। জানো ঘড়ি কেন দিলাম? থাক, জানার মতো সময় হয়তো তোমার নেই। তোমার সব সময় সুখের হোক বেলাবতী, ভালো থেকো। চিরকুটের শুরুতে যেমন প্রিয় ছিল না, ইতিতেও কোনো প্রিয় মানুষের নাম নেই। বেলা চিরকুট উল্টে পাল্টে দেখল, না, কোথাও ইতিতে কারো নাম নেই। এই নামের শূন্যতা গ্রাস করলো বেলাকে। তার হঠাৎ করে অদ্ভুত লাগছে। ময়ূক এক কাপ চা নিয়ে বারান্দায় বসতেই সারা ওর পিছু পিছু আসলো। সারাকে দেখি কিছুটা ভ্রু কুটি করতে সারা হেসে বলল, বিয়েটা তো এসেও করতে পারতি। বোনের কথা শুনে ময়ূকের মন কিছুটা খারাপ হয়ে গেল। রেলিংয়ে পিঠে গিয়ে দাঁড়িয়ে বলল, সামাজিক মর্যাদা থাকুক, পরে বেলার মা বাবার মনে হবে আমি তাদের কথা দিয়ে রাখবো না। সারা মাথা দুলিয়ে সম্মতি দিল। ভাইয়ের সাথে এরপর বিয়ের শপিং নিয়ে আলোচনা চালিয়ে গেল সে। কথার মাঝেই ময়ূক অন্য প্রসঙ্গে বলল, আমি বাহিরে থাকলে তোর কোনো সমস্যা হবে? কি সমস্যা? আর সমস্যা হলেও তুই তো চলে আসবি 8 মাস পর। বোনের কথা শুনে চুপ হয়ে গেল ময়ূক। বোন তার 14 মাসের বড় হলেও তাদের সম্পর্ক অন্যরকম। বোনের বিয়েটা সে নিজের বন্ধু ইকরামের সাথে দিয়েছে, তবু একমাত্র আপন বলতে তার বোনটাকেও বাংলাদেশে রেখে যাচ্ছে সে। তার মনটা আজ খুবই আনচান করছে। আজকে 2 দিন পর বেলা বাসা থেকে বের হলো। কিছুটা হন্তদন্ত পায়েই সে বের হয়ে সোহানীকে ফোন করার জন্য ফোন হাতে নিতেই সোহানীর ফোনটা এলো। বেলা ধরতেই সে কুশল বিনিময় না করে বলল, তুই আজকে আসবি না? আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিস, আমার আসতে একটু লেট হবে। কোথায় যাবি? কেন যাবি? সোহানী এক নাগারে প্রশ্ন করতে বেলা কিছুটা বিব্রত হলো। অন্য কোনো সময় হলে সে কল কেটে দিত, কিন্তু আজ পারল না। তার মনে হচ্ছে কলটা কেটে দিলে সোহানী ধরে ফেলবে সে কোথায় যাচ্ছে। এইদিকে বেলার নিশ্চুপতা দেখে সোহানী জেরা করা শুরু করলো। তার ধারণা তার নাক উঁচু বান্ধবী কারোর সাথে ঝামেলা বাঁধিয়েছে। সে মহাচিন্তায় অস্থির হস্থির হয়ে যাচ্ছে। সোহানীকে থামানোর জন্য বেলা এলোমেলোভাবে বলল, বিয়ের কেনাকাটার জন্য আমি এসে জানাচ্ছি। সোহানী পরের প্রশ্নটা করার পূর্বে বেলা ফোন রেখে দিল। ফোন রেখে দিয়ে রিক্সা ডেকে রিক্সায় বসে পরবর্তী ফোনটা করলো ময়ূককে। ফোনটা করার পরে বেলা বুঝতে পারল ময়ূখের ফোন অফ। হুট করে বেলার শান্ত মন উতলা হয়ে উঠল। বারবার ফোন সে দিচ্ছে, বারবার হতাশ হলো। তার মনে দোটানা চলছে। এ দুটো সে নিজের মনের সাথে মস্তিষ্কে নীরব যুদ্ধ চালিয়ে গিয়েছে। কে বিজয়ী বা কে পরাজয়ী, এখনও সে সিদ্ধান্ত নিতে পারেনি। তার এই দ্বন্দ্বের অবসান হয়তো ময়ূক করতে পারবে, কিন্তু দরকারের সময় ফোন না ধরার কারণে বেলা কিছুটা ক্ষিপ্ত হলো। বেলা ময়ূখের খোঁজে তার কোচিনের সামনে গিয়ে দাঁড়ালো। রাস্তায় কাজ চলছে বৃথায় মোড় থেকে হেঁটে আসতে গিয়ে ঘেমে একাকার হয়ে গেছে সে। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে কিছুটা শ্বাস আটকে আসছে তার। বেলার অবস্থা দেখে অনেকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। বেলা তোয়াক্কা না করে দোতলায় উঠতেই তার সাথে ইকরামের দেখা হলো। ইকরাম সারাকে হাত ধরে নিয়ে আসে। বেলা সারাকে দেখে রুমাল দিয়ে নিজের ঘাম মুছে শটান হয়ে দাঁড়ালো। ইকরাম বেলাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে প্রশ্ন করলো, কি জন্য এসেছো? আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নের উত্তর দাও। ইকরাম কিছুটা রুক্ষভাবে বলল। বেলার ভেতরে ঢিপ ঢিপ করছে। অন্য সময় হলে সে কড়া কথা হয়তো শোনাতো, কিন্তু ময়ূখের বোনকে দেখে কি বলবে খুঁজে পেল না। নিজেকে ধাতস্থ করে বলল, স্যারের কাছে এসেছিলাম। বেলার কথা শুনে সারা রেগে কিছুটা চিৎকার করে বলল,
আমার ভাইয়ের কাছে কি দরকার তোমার মেয়ে? আর কি চাও তুমি? আপনি এভাবে কথা বলছেন কেন? বেলার নম্র সুরেই বলল। এতে সারা আরও রেগে গেল। আগের থেকে তীব্রভাবে বলল, তোমার সাথে মুখে মধু মিশিয়ে কথা বলতে হবে? শুধুমাত্র ময়ূখের কথা চিন্তা করে, নয়তো তোমার গালে আমি থাপ্পড় মারতাম। বেলা খুব অপমানিত হলো। সে ইকরামের দিকে তাকাতেই ইকরাম কাটকাটভাবে বলল, এখান থেকে চলে যাও। তোমার সাথে আমাদের কোনো কানেকশন আমরা রাখতে চাই না। ভদ্রভাবে কথা বলুন স্যার। তোমার সাথে কথা বলতে রুচিতে বাঁধে বেলা। ইকরাম ঠান্ডা কণ্ঠে বলল কথাটা। বেলা চারপাশে তাকিয়ে দেখল সব স্টুডেন্টগুলা তাদের দিকে তাকিয়ে আছে। বেলার এতটাই অপমান বোধ হলো, এই প্রথম তার মনে হচ্ছে সে এখান থেকে লাফিয়ে পড়বে। বেলাকে চুপ থাকতে দেখে সারা কটাক্ষ করে বলল, তোমার মতো মেয়ে মানুষ আমি দেখিনি। না আছে রূপ, না আছে গুণ। আমার ভাই যে তোমার জন্য পাগল, কেন আল্লাহ মালুম। সারার এই কথাটা শুনে বেলার চোখে অশ্রু এসে জমা হলো। সে কি ময়ূককে বলেছে তার জন্য পাগল হতে? সে তো ময়ূকের থেকে দূরেই থেকেছে। আজ লোকটার জন্যই কতগুলা কথা তাকে শুনতে হলো। বেলা চুপচাপ স্বভাবের হওয়ায় কোনো উত্তর না দিয়েই সিঁড়িতে নিচে নেমে এলো। ব্যস্ত রাস্তার মধ্যে বেলার নিজেকে একা লাগছে। সে আনমনে ফুটপাতে হেঁটে চলেছে। তার মনে বিষ ব্যথার সৃষ্টি হয়েছে। হাতে থাকা ঘড়িটা সে খুলে ফেলে দিতে চেয়েও ব্যাগে ঢুকে নিল। ময়ূখের জন্য তার মনে জন্ম নেওয়ার কিছুটা হালকা অনুভূতি দুলকি হাওয়ার তালে ভেসে উড়ে যাচ্ছে। চারিদিকের শুষ্ক আবহাওয়ার জন্য আকাশ ধূসর মেঘে ছেয়ে আছে। একটা কালো কাক অহেতুক কাকা করে উড়ে বেড়াচ্ছে বেলার বারান্দার চারপাশে। বেলা সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। বারান্দায় যেতে তার মনটা সকালের মতো বিষিয়ে গেল। তার নিজেকে কখনো এতটা ছোট মনে হয়নি। সে খুব স্বল্পভাষী, কিন্তু তার মনেও তো আবেগ অনুভূতি আছে। ময়ূক নামক পুরুষটাকে সে অপছন্দ করে ঠিক আছে, তবে একবারও তো বলেনি লোকটা খারাপ। বেশি কথা বলুক তার পছন্দ নয়, তবে ময়ূক তো পারত তার মনে অনুভূতির সৃষ্টিতে সাহায্য করতে। কিন্তু লোকটা সবকিছু অগ্রাহ্য করে হুট করে বিয়ের প্রস্তাব দিল। তাকে জিনিসটা এতটাই বিব্রত করেছে, সে বলে বোঝাতে পারবে না। ভার্সিটিতে যাবার পর অনেকেই তাকে সামনাসামনি বলেছে, স্যার ছাত্রের গোপন প্রেমের রহস্যটা কি? তার এগুলো প্রাপ্য ছিল? গত 15 দিন আগে তার ছোট চাচি ফোন করে বলেছে, ভালো রেজাল্টের পেছনে তাদের প্রেমিকের অবদান আছে। প্রশ্ন টশ্ন দিত নাকি রে? কথাটা এতটাই ইঙ্গিতপূর্ণ ছিল, বেলা উত্তরে কিছু বলতে পারেনি। সে সবসময় চুপচাপ থাকতেই পছন্দ করে। তাকে নিয়ে কেউ সমালোচনা করুক এইটা সে চায় না। কিন্তু ময়ূক আর তার বিয়ে ব্যাপারটা যখন লোক জানাজানি হওয়া শুরু করলো, ওই দিন থেকে লোকটা থেকে পিছু ছাড়ানোটা এই জন্যই প্রয়োজন ছিল। তবে তার মনে যে কিছুটা অনুভূতি জমা হয়েছে, আজ ছাড়ার কথা শুনে অনুভূতিটার দম আটকে আসে। বেলাকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে মোক্তার সাহেব মেয়ের কাছে না গিয়ে দূর থেকে বললেন, কি করছো ওইখানে? বেলা চমকে উঠল। বাবাকে দেখে খানিকটা চমকে উঠতেই মোক্তার সাহেব বেলার ঘরে রাখা চেয়ারটা টেনে বসলেন। বাবাকে বসতে দেখে বেলা আলতো পায়ে ঘরে ঢুকে বলল, গাছগুলোই দেখছিলাম। আজকে না ফুপুরা আসার কথা, ওনারা এসে কি করবেন? বেলা কিছুটা অবাক হয়ে তাকালো। মোক্তার সাহেব গলার স্বরে কাঠিন্য ভাব বজায় রেখে বললেন, ময়ূকের সাথে তোমার শেষ কবে দেখা হয়েছে? 3 বা 4 দিন আগে। বেলা কিছুটা ভেবে বলতেই মোক্তার সাহেব কিছুটা হতাশ হলেন। মেয়ে যে ময়ূখের ব্যাপারে অবগত না, সে ইতিমধ্যেই বুঝে ফেলেছেন। হতাশা নিয়েই বেলার উদ্দেশ্যে বললেন, ময়ূক কাল রাশিয়া চলে গিয়েছে। ব্যাপারটা নাকি তুমি জানতে? বাবার করা প্রশ্নে বেলার মনে পড়ল ময়ূক 14 তারিখ চলে যাবে বলেছিল। বাবাকে রেখেই বেলা ফোন খুঁজতে শুরু করলো। মেয়েকে অস্থির হতে দেখে মুক্তার সাহেব মাথা নিচু করে বসে রইলেন। বেলা ফোনের লক স্ক্রিনে দেখল আজকের 15 তারিখ। বেলা বাবার দিকে তাকাতেই মুক্তার সাহেব মাথা নিচু করে বললেন, ভুলে গিয়েছিস? বাবা, আমার একদম খেয়াল ছিল না। ইভেন আমি কালকে ওনাকে কল করেছি, ওনার সাথে দেখা করতে গিয়েছি, কিন্তু রিচ করতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম। মনে রাখার প্রয়োজন মনে করিসনি বলে মনে রাখিসনি। তবে তোর মা, সারা, মৈঘের মামা মামি তোর ওপর খুবই বিরক্ত হয়েছে। বেলার কথার মাঝে তাকে বাধা দিয়ে মুক্তার সাহেব কথাটা বললেন। বেলা আহত সুরে বলল, আমার দোষ কোথায়? আমি তো ওনাকে জোর করে পাঠিয়ে দিইনি বাবা। সবাই আমাকে কথা শোনাচ্ছে কেন? কারণ ময়ূক কাউকে বলেনি গতকাল ওর ফ্লাইট ছিল, সারাকেও না। ভাব মেয়েটার মনের অবস্থা কি। আমরা তো তোকে পারিবারিকভাবে বিয়েটা দিতে চেয়েছিলাম, আমার সম্মানটা বজায় রাখতে বেলা।
মোক্তার সাহেবের কথা শুনে অনুতপ্ত হচ্ছে বেলার। সত্যি তো, বিয়েটাতে রাজি হয়ে গেলে এত কিছু হতো। কোনো উত্তর বেলার কাছে নেই। মোক্তার সাহেব আর কিছু বললেন না, মাথা নিচু করেই ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবার মুখ দেখে বেলার ভেতরে অন্যরকম কষ্ট হচ্ছে। বৈশাখের শুরুর দিক, কালো মেঘ গুচ্ছ গুচ্ছ হয়ে পশ্চিম আকাশে উড়ে বেড়াচ্ছে। গুমোট গরমে অস্বস্তি লাগছে বেলার। বারবার হাত ঘেমে উঠছে তার। সেই সাথে ডান হাতের তালু অনবরত চুলকাচ্ছে। বেলা বিরক্ত হয়ে একটা কামড় বসালো হাতে। সোহানি বেলাকে হাতে কামড়াতে দেখে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। বেলাকে কোনো দিয়ে ধাক্কা দিয়ে বলল, দোস্ত, দিন দিন তোর আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছে। বেলা কোনো উত্তর দিল না। সে হাসপাতালের ওয়েটিং জোনে বসে সোহানির সাথে রাগারাগি করতে চাচ্ছে না। এর মাঝেই কোনো একজন মহিলা এসে ফ্যান চালানোর অনুমতি দিল। ফ্যান চালানোর পর গরম কিছুটা কমে আসতেই বেলা সোহানিকে উদ্দেশ্য করে বলল, তুই ইকরাম স্যারকে বলবি তোর প্রয়োজনে স্যারের নাম্বার চাইছিস। প্লিজ, আমাকে ঝামেলায় ফেলিস না। আমি পারবো না রে। স্যার যে রাগী। সোহানে অনুনয়ের সুরে বলল। বেলার কোনো মায়া হলো না। গত 18-19 দিন যাবৎ সে ইকরাম আর স্যারের কাছে দু একদিন পর পরে গিয়েছে ময়ূখের নতুন নাম্বার চাইতে, কিন্তু তাদের কোনো খোঁজ কারো কাছে পায়নি। আজকে ভার্সিটি যাবার পথে ময়ূখের মামার সাথে দেখা। অবশ্য বেলাকে দেখে সে কিছু কথা শুনিয়েছে। তবুও বেলা দমে না গিয়ে ওনা থেকে জানতে পারে সারার একটা মেয়েবাবু হয়েছে। হাসপাতালের ঠিকানা নিয়ে এখন তারা এখানে। বেলাকে চিন্তিত দেখে সোহানে আর কথা বাড়ালো না। কিছুক্ষণ বাদে একজন নার্স এসে তাদের ডাকলো কেবিনে যাওয়ার জন্য। বেলা ইশারায় সোহানীকে অনুরোধ করলো সে যেন কাজটা ঠিকভাবে করে। সোহানী যেতেই বেলা মনে মনে প্রার্থনা করছে ইকরাম যেন বেশি জেরা না করে, তবে সোহানী সব ওলটপালট করে ফেলবে। হাসপাতালে কোনো সিনক্রেট হোক বেলা আপাতত চাইছে না। এমনই সব ব্যাপারে তার উপর দোষ বর্তায়। ময়ূকের যাবার খবর পাবার পর থেকে নীলুফা বেগম তাকে আপনি আগে করে কথা বলা শুরু করেছেন এবং দরকার ছাড়া কথা বলেন না। এইসব ভেবে বেলা প্রচুর হতাশ হয়ে পড়ল। ময়ূক অন্তত পারত তাকে বুঝাতে, তাহলে তো এত সমস্যার সৃষ্টি হতো না। নিজ মনে কথাটা বলে বেলা নিজেই তাজ্জব বনে গেল। ময়ূকে সে কোনো অধিকার দেয়নি সে। সোহানে ফিরে এসে আবারও বেলার পাশের চেয়ারে বসল। বেলার কোনো ভ্রুক্ষেপ না দেখে সোহানি তার কাঁধে স্পর্শ করতে বেলা কিছুটা চমকে তাকাতে দেখল সোহানি। সোহানি কাল বিলম্ব না করেই বলল, কাজটা অনেক কঠিন রে, জানতাম দিবে না। বুঝি না ওনাদের সমস্যা কি। বেলা কণ্ঠে আক্ষেপ ধরে বলল। সোহানি বেলাকে দেখে হেসে ফেল। ফোন বের করে ময়ূখের হোয়াটসঅ্যাপের টিভি দেখিয়ে বলল, দেখ দোস্ত, স্যার আরও হ্যান্ডসাম হয়ে গেছে। তুই কিভাবে পারলি ওনাকে রিফিউজ করতে? সোহানি দুষ্টুমি করে বলতেই বেলা বিরক্ত চোখে তাকালো। সোহানির হাত থেকে ফোনটা নিয়ে নাম্বারটা নিজের ফোনে কন্ট্যাক্ট লিস্টে জায়গা দিল সে। সোহানি আবারও দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, মনে জায়গাটা দিয়েছিস নাকি দিবি? সোহানের কথা শুনে বেলা নম্র হাসল। তার এইটার উত্তর আদতেই জানা নেই। তবে ময়ূরকে ফোন করে সে জিজ্ঞেস করবে এতগুলো মানুষের সামনে তাকে অপরাধী বানিয়ে চলে যাবার মানে কি। বিকেলের মিঠে রোদ্দুর বেলায় জানালায় পরশ আঁকছে। সারাদিন পর কিছুটা রোদ দেখে বেলার মনের মেঘ কিছুটা কাটল। সে বিছানা ছেড়ে উঠে দরজাটা আটকে দিল। গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে ফোনটা হাতে চেপে কন্ট্যাক্ট লিস্ট থেকে ময়ূখের নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করতেই ময়ূখ শেখ নামটা স্পষ্ট হতেই বেলার বুকে লাভডাভ শব্দে ভারী হয়ে উঠল। আনকোড়া অনুভূতিতে বেলা আড়ষ্ট হয়ে কম পরিমাণ হাতে ময়ূরকে কলটা দিয়েই ফেলল। অনেকক্ষণ রিং হওয়ার পর কলটা কানেক্টেড হতেই বেলা কানে ধরে, হ্যালো, আসসালামু আলাইকুম বলতেই ওপাশ থেকে সুশ্রী এক মেয়ের কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। আমার হাজবেন্ড রুমে নেই, দরকার হলে পরে ফোন করবেন। মেয়েটি এত দ্রুত কথা বলল, কথাটা বুঝতে বেলার কিছুক্ষণ সময় লাগলো। বেলা কোনো কিছু বলার পূর্বেই টুটটুর শব্দে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। বেলার বুকের শব্দটা হুট করেই থেমে গেল যেন। সে ফোন নামিয়ে ভালো করে চেক করলো সে ভুল নাম্বারে কল করেছে কিনা, কিন্তু না। প্রোফাইলে ময়ূকের ছবি দেখে তার অনুভূতিটা দলা পাকিয়ে গেল। সে ওখান থেকে বেরিয়ে ফোনের ডাটা কানেকশন অফ করে দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। পরন্তু বিকেলে ডুবে যাওয়া সূর্যের মতো গধূলির রক্তিমাভা বেলার শ্যামবর্ণ শরীরে ছুতে বেলার রং সোনালী বর্ণের হয়ে আসে যেন। বেলার সুশ্রী চেহারা দেখে যে কেউ বেলাকে অত্যন্ত সুন্দরী নারীর তকমাটা দিবে। বেলার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়ল তার ফোলা চোখ দুটোতে যখন
অযাচিত অশ্রুরা এসে জমা হলো। বেলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও কেঁদে ফেলল। কান্নার কারণটা বেলা উপলব্ধি করার পূর্বেই নীলুফা বেগম হৈ হৈ করে ছুটে এসে বললেন, কান্না করিস কেন? কি হয়েছে? শরীর খারাপ? নীলুফা বেগমের ব্যতিব্যস্ত কথা শুনে বেলা মাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। মেয়ের কান্না দেখে নীলুফা বেগম ঘাবড়ে গেলেন, নিজেও কান্না করছেন। বেলাকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, আমাকে বল। বেলা কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। তার মনে হুট করেই ময়ূখের জন্য শূন্যতা অনুভব হচ্ছে। তাকে ভালোবাসার আগ্রহ হচ্ছে, কিন্তু অনেকক্ষণ মাকে ধরে কান্না করার পর বেলা শান্ত হলো। নীলুফা বেগম অনবরত মেয়ের পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। বেলা ধরা গলায় বলল, ময়ূক বিয়ে করেছে মা। সে সব কিছুতে আমাকে দোষী বানিয়ে সুখে সংসার করছে। আবোল তাবোল বলছিস কেন বেলা? তোকে কে বলল এই কথা? আমি কল করেছিলাম, ওনার বউ নিজেই বলেছে। মেয়ের কথা শুনে নীলুফা বেগম আকাশ থেকে পড়লেন যেন। বিস্ময়ে প্রকাশ করে বললেন, এইটা কোনো কথা? এমন বেইমানি করলো আমাদের সাথে? হায় হায়, আমার মেয়ের কি হবে এখন? আল্লাহ! মায়ের আহাজারিতে বেলা খানিকটা বিরক্ত হলো। সে মায়ের থেকে কিছুটা দূরে গিয়ে বলল, আমি কিছু জানি না মা। ওনার পরিবারের সবাই এখন আমাকে কথাই শোনায়। আমি তো শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম। লোকটা সবসময় নিজের জেদ বজায় রেখেছে। বেলা আক্রোশ নিয়ে বলল কথাগুলো। মেয়ের মন যে ভেঙেছে এটা ভালোভাবেই উপলব্ধি করলেন নীলুফা বেগম। সে মেয়েকে রেখেই মোক্তার সাহেবকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে এলেন। এক্ষুনি তাকে পাঠাবে ময়ূখের মামার কাছে। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিদেশ পালিয়ে গেল, আবার বিয়ে করে বসে আছে। বেলা মায়ের কথা শুনে ইতস্ত করল, কারণ কিছুটা দোষ তো তারও আছে। সারা অনেকক্ষণ যাবৎ বসে থেকে মোক্তার সাহেবকে আবারও বলল, বেলা কি আসবে না? মোক্তার সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, ফোন করেছি, বলল সময় লাগবে কিছুটা। তবে মামুনি একটা কথা বলি। হ্যাঁ বলুন। সারার থেকে অনুমতি পেয়ে মোক্তার সাহেব ইতস্ত ছেড়ে বললেন, তোমার ভাই নাকি বিয়ে করেছে? মোক্তার সাহেবের কথায় সারা অবিশ্বাস্য চোখে তাকালো। এরপর কিছুটা রাগ বজায় রেখে বলল, ময়ূখের ব্যাপারে উল্টাপাল্টা কথা শুনতে পারি না। বিয়ে করলে অবশ্যই আপনারা জানতেন। জানি বলে তো বলছি। কাল বিকেলে তোমার ভাইয়ের বউ নিজেই ব্যাপারটা বেলাকে বলেছে। মোক্তার সাহেব ধমকের সুরে কথাগুলো বলতেই সারা রেগে গেল। নীলুফা বেগমকে জোরে জোরে ডাকলো। সারাকে চিৎকার করতে দেখে মোক্তার সাহেব তাকে রুক্ষভাবে ভদ্রতা বজায় রাখতে বলল। সারা সেই দিকে গ্রাহ্য না করে নীলুফা বেগমকে আবারও ডাকলো। নীলুফা বেগম আসতেই সারা রেগে বলল, আঙ্কেল, উল্টাপাল্টা অভিযোগ আমার ভাইয়ের বিরুদ্ধে দিচ্ছে কোন সাহসে? আপনার মেয়ের জন্য আমার ভাই দ্রুত দেশ ছেড়েছে, আবার আপনারাই বলছেন ও নাকি বিয়ে করেছে। তোমার সাথে আমরা ঝগড়ার সম্পর্ক না ছাড়া, যা সত্যি তাই বলছি আমরা। তোমার ভাই কিভাবে পারলো বিয়ে করতে? নীলুফা বেগম সারার কথায় বাধা দিয়ে বলল। সারার মেজাজ খারাপ হয়ে গেল। ময়ূখের সাথে তার 3 দিন যাবৎ কথা হচ্ছে না। এইদিকে সে হসপিটাল থেকে রিলিজ পেয়ে বেলার কাছে ক্ষমা চাইতে এসেছে, এবং সেই সাথে বোঝাতে এসেছে সে যেন তার ভাইকে বিয়ে করতে রাজি হয়। কারণ ময়ূখ রাশিয়া যাওয়ার পর বারবার বেলার কথা জিজ্ঞেস করেছে, তার খোঁজ নিয়েছে। বোন হিসেবে সে বুঝেছে ভাইয়ের জন্য বেলাই ঠিক। এইদিকে বেলা বলছে তার ভাই বিয়ে করেছে। এই বাড়িতে সবাই তার আর ময়ূকের সাথে ফাইজলামো করছে। সারা নীলফা বেগমকে কড়াভাবে বলল, ভেবেছিলাম আপনার মেয়েকে বোঝাবো, কিন্তু আপনাদের বোঝানোর সাধ্য কারণে। আমার ভাই যদি বিয়ে করে থাকে তবে খুব একটা ভালো কাজ করেছে। কথাটা বলেই সারা যাবার জন্য পা বাড়ালো। নীলুফা বেগম রেগে বললেন, হ্যাঁ হ্যাঁ যাও, তোমাদের স্টেটাস আমাদের জানা হয়ে গেছে। সারা জবাব দিল না। সে ক্ষোভ নেই বাসা ছেড়ে বেরিয়ে এলো। তার অসুস্থ শরীরটা আরও বেশি অসুস্থ লাগছে। ইকরামকে গেটের বাইরে দেখে আঁকড়ে ধরে শুধু বলল, ময়ূকের সাথে যোগাযোগ করা প্রয়োজন। নতুন একটা ভোরের শুরু হয় কি জন্য জানেন? বেলার প্রশ্ন শুনে সামনে বসা লোকটা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সে জানে না। বেলা নিজের অনুভূতি লুকানোর বৃথা চেষ্টা করে বলল, বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার নিত্য নতুন কারণের জন্য। সেটা সবার জীবনেই সত্য? না, সত্য না। আমার মনে হয় সূর্য না উঠলে খারাপ দিনগুলো আসতো না। বেলার অদ্ভুত কথাবার্তা শুনে লোকটা নড়ে চড়ে বসল। সে পেশায় একজন সার্জন। তার লোকের কথা শুনে রোগ নির্ণয় করতে ভালো লাগে। তবে সামনে বসা রোগীটি তার কাছে চিকিৎসার জন্য আসেনি। মূলত সে এসেছে পাত্রী দেখতে। আর মেয়েটি তার পাত্রী হতেও পারে।
ছিমছাম গরনের শ্যামবর্ণ একটি মেয়ে, চোখে ভারী ফ্রেমের চশমা, চুলগুলো এলোমেলো করে একটা কাঁটা দিয়ে অযত্নে বেঁধে রাখা। বেলাকে সে তীর্যকভাবে পর্যবেক্ষণ করছে। বেলা ব্যাপারটা বুঝে নিজে বেশভূষা ঠিক করার বদলে শটান বসে রইল। লোকটার দিকে তাকিয়ে সরাসরি বলল, আমি অনুরোধ করছি বিয়েটা আমাকে করার জন্য জোর করবে না। আমি জোর করতে আসিনি, আপনাকে দেখতে এসেছি। আমি সেটাও চাই না। বিবাহিতার আবার কিসের বিয়ে? বেলার কথা শুনে চমকে উঠল লোকটা, নড়েচড়ে বসল। বেলার কথা হজম করতে খানিকটা সময় নিল সে, তবে দমে না গিয়ে বলল, আমার জানা মতে আপনি অবিবাহিত এবং মাস্টার্সে পড়াশোনা করছেন। আপনার জানাই ভুল আছে। আমার বিয়ে আরও 3 বছর আগেই হয়ে গেছে এবং আমি আপাতত সংসারও করছি। তাহলে আপনার আব্বু আমাকে মিথ্যা কেন বলল? লোকটা কিছুটা বিরক্ত প্রকাশ করে বলল। বেলা হাসল। সে হাসিতে যেন বেদনা ঝরে পড়ছে। মাথা নিচু করে সে বলল, আমার জামাই আমার সাথে অভিমান করে চলে গেছে আর ফিরে আসেনি জানেন। আপনার মতোই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমাদের সংসারটা জানেন হয়নি। পাগল আপনি, আবল তাবল কি বলছেন? লোকটা টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ফোন বের করে মোক্তার সাহেবকে ফোন করে বলল, আপনি আপনার মেয়ে বিবাহিতা মেয়েকে আবার বিয়ে দিচ্ছেন? আপনাদের নামে তো মামলা করা উচিত। মোক্তার সাহেব নিভু নিভু গলায় বলল, বাবা, আমার মেয়েটার বিয়ে হয়নি। সে কল্পনা করে একজনকে। তাহলে আপনার মেয়েকে বিয়ে না দিলে পাবনা দিয়ে আসুন। অদ্ভুত লোকজন, আমার সময়ই নষ্ট। লোকটা ফোন রেখে এক প্রকার রেগে বেরিয়ে গেল। বেলা মুখ ঘুরিয়ে দেখে মুচকি হাসল। এরপর সে মাথা টেবিলে ঠেকিয়ে বেশ কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সে ময়ূকের কোচিং সেন্টারে এসে পৌঁছালো। জায়গাটা এখন পরিত্যক্ত, তবে বেলা এখানে প্রায় সে আসে, এসে বসে থাকে। এখানে আসলে তার মনে হয় ময়ূক আশেপাশে আছে। সে ক্লাসরুমে পা ভাঁজ করে ফ্লোরে বসে ব্ল্যাকবোর্ডের দিকে অপলক তাকিয়ে থাকে। সে দেখতে পায় ময়ূক সেখানে ম্যাথ বোঝাচ্ছে। শার্টের হাতা বারবার ফোল্ড করছে। বেলার দিকে তাকিয়ে বলছে, বেলাবতী, বুঝতে পেরেছেন না? আর একবার বুঝাবো? বেলা মনে করে হেসে ফেলল। ব্যাগ থেকে ঘড়িটা বের করে হাতে পরে বলল, জানেন ময়ূক, আমার সময় ভালো যাচ্ছে না। বলেই বেলা কেঁদে উঠল। আজকে ময়ূক হারিয়ে যাবার 3 বছর। বেলা সেদিন ফোনে যার সাথে কথা বলেছিল, মেয়েটি ছিল ময়ূকের বন্ধুর বউ। ময়ূক তার 2 দিন আগে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। তার বন্ধু ভয়ে ভয়েই এই অদ্ভুত কথাটা বলেছিল। কারণ ময়ূক সামরিক বাহিনীর সদস্য। যেহেতু ট্রেনিং পিরিয়ডের আগে ময়ূক রাশিয়া গিয়েছিল, তাই বন্ধুর বাসায় উঠেছিল। ময়ূকের নিরুদ্দেশ হবার 3 দিন পার হবার পর তার ফোর্স থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে ময়ূক নিরুদ্দেশ। সারা, ইকরাম রাশিয়া তাকে খুঁজতে গিয়েছিল, তবে তার ভিসা, পাসপোর্ট কিছু ক্লু হিসেবে তারা খুঁজে পায়নি। এখনও ময়ূকের খোঁজ চলমান। বেলা উদ্ভ্রান্তের মতো সেখানে কাছে এখনও। তার সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। সে অবশ্যই চাইলে ময়ূক হারিয়ে যেত না। ময়ূকের সেই চিঠিটা এখনও বেলা পড়ে। হাজারবার তাকে ফিরে আসার জন্য আকুতি জানায়, তবে ময়ূক, সে ভালোবেসে নিরুদ্দেশ। ময়ূখের বেলাবতী আজও তাকে ভালোবাসে, তবে তার বিহনে। সমাপ্ত।